অনেক কিছু নিয়ে জিজ্ঞেস করেছিলাম। আমার মা তার লোকজনদের নিয়ে ৭৭-এ এই দলটাকে নিয়ে এসেছিল। আমার মা কল্যাণী অধিকারী, তাদের দিকে ফিরেও তাকানো হয়নি। ক্রমাগত মিথ্যে বলতে 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 কিন্তু এখন আর সত্যি হয় না। ক্রমাগত মিথ্যে বলতে বলতে মিথ্যে শুনতে শুনতে মানুষ ঘুমিয়ে পড়ে। সুতরাং জাগো বাংলা এখন ঠিক উল্টো, ঘুমিয়ে পড়ো বাংলা। বাংলাকে চতুর্দিক থেকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। এইরকম একটা বাজেট এর আগে কখনো আমাদের হয়নি। এইরকম একটা সাংঘাতিক বাজেট, মানে যেটা গরিব, বড় লোক, ব্যবসায়ী সবার জন্য একটা বাজেট। একসময় ছিলেন বামপন্থী। মা শ্রীমতী কল্যাণী অধিকারীর হাত ধরে দলে ঢুকেছিলেন তিনি, কিন্তু পাননি অনেক উত্তর। বাধ্য হয়ে সিপিএম ছেড়ে এখন বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী। আমি বহু প্রশ্ন আনআনসার্ড রয়ে গেছিল, বহু প্রশ্ন। আমি মরিচ ঝাঁপি সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম, আমি আনআনসার্ড ছিলাম। আমি অনেক কিছু নিয়ে জিজ্ঞেস করেছিলাম। আমার মা তার লোকজনদের নিয়ে ৭৭-এ এই দলটাকে নিয়ে এসেছিল। আমার মা কল্যাণী অধিকারী, তাদের দিকে ফিরেও তাকানো হয়নি। তা যাই হোক, এরকম মায়েদের দিকে আর ফিরে তাকানো হয়নি। তবু আমরা যখন বড় হচ্ছি তখন আমরা কিন্তু ওই দলকেই সাপোর্ট করে এসেছি, কারণ ওটাতে মজ্জায়। আমার মা সারা রাত্রির অ্যারেস্ট হয়ে আছে, সেই আমার মার জন্য আমি ওই দল সাপোর্ট করেছি, আর কিছুর জন্য নয়। মা রয়েছে তাই আমি রয়েছি। এবার মা বলেছিল কোনো কথা বলবি না ওদের, আমাদের কাজই হচ্ছে ওদের কথা শুনে এগিয়ে চলে। ভাবুন এইরকম রেজিমেন্টেশন, সেই জন্যই 34 বছর এই রেজিমেন্টেড একটা দল। তো যাই হোক, আমাদের আর কিছু বলার নেই। বামেদের শুধু একটাই বলছি, বন্ধুরা তোমরা একটু কথা বলো, এই যে এত খুন, এত অনাচার, এত বিচার না পাওয়া, তোমরা কথা বলো। তোমরা কথা না বললে কিন্তু তোমাদের 34 বছরের সমস্ত অহংকার একেবারে শেষ হয়ে যাবে, ধুলোয় মিশিয়ে যাবে। শুধু রাজনৈতিক ক্ষেত্রেই নয়, সমান ছাপ ফেলেছেন বিনোদন থেকে চলচ্চিত্র জগতে। দাপটের সাথে অভিনয় করেছেন একের পর এক সিনেমায়। ভারত ছেড়ে বাংলাদেশেও জনপ্রিয় পাপিয়া অধিকারীর লড়াইয়ের ক্ষেত্র এখন রঙ্গমঞ্চের পর্দা থেকে রাজনীতির ময়দান। বইমেলার স্টলে রমরমিয়ে চলছে জাগো বাংলা থেকে বিজেপির 160 নম্বর স্টল। পাপিয়া দেবীর কথায় মানুষকে ঘুম পাড়িয়ে দিচ্ছে তৃণমূলের জাগো বাংলা স্টল, সত্যের থেকে নিয়ে যাচ্ছে দূরে। বিজেপি স্টলে টপ সেলিং মোদিজির ভাষণের বই, এছাড়াও তারা তুলে এনেছে পৌরাণিক অনেক বইকেও। পার্থক্য হেভেন এন্ড হেল। পার্থক্য আবার কি? জাগো বাংলা মানুষকে ঘুম পাড়িয়ে দিচ্ছে, মিথ্যে কথা বলে মানুষকে নেশাগ্রস্ত করে। মিথ্যে কথার একটা অন্য নেশা আছে, জানো তো। ক্রমাগত মিথ্যে বলতে 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 কিন্তু এখন আর সত্যি হয় না। ক্রমাগত মিথ্যে বলতে বলতে মিথ্যে শুনতে শুনতে মানুষ ঘুমিয়ে পড়ে। সুতরাং জাগো বাংলা এখন ঠিক উল্টো, ঘুমিয়ে পড়ো বাংলা। বাংলাকে চতুর্দিক থেকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে নানা রকম মিথ্যে কথা বলে, নানা রকম ফলস প্রমিসেস করে করে। একটা প্রতিজ্ঞাও তারা পালন করতে পারেনি, শুধু নিজেদের পকেট ভরেছে। সুতরাং জাগো বাংলা ঠিক আমাদের অপোজিট। জাগো বাংলা সাথে আমাদের জনবার্তা, এখানে বার্তা দেয়া হচ্ছে জনগণকে কেমন করে উঠে দাঁড়াতে হয়, টু স্ট্যান্ড ইন ফ্রন্ট অফ দ্য ট্রুথ। আমরা সত্যের সামনে সত্যকে পরিবেশন করছি। এখানে দেখুন বেদান্ত, এখানে চতুর্দিকে জ্ঞানযোগ, কর্মযোগ, এখানে চতুর্দিকে আমারও বই আছে পুরাণ উপাখ্যান। হ্যাঁ, তাই আমার আরেকটা বইও আছে চিত্রনাট্য। হ্যাঁ, চিত্রনাট্য, সেখানেও ওই জাগরণের কিভাবে জেগে যায়। এখানে মিস্টার মোদির, আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার, আমাদের লাভেবল আদরণীয় প্রধানমন্ত্রীর 58টা ভালো ভালো স্পিচের সম্বলিত একটি বই আছে। সেই বই তো আসছে আর শেষ হয়ে যাচ্ছে, আপনারা আসবেন। আবার নিঃশেষিত হয়ে গেছে, আবার নতুন করে প্রিন্ট হয়ে আসছে। তৃণমূলের জাগো বাংলা স্টলকে আক্রমণের পাশাপাশি কুম্ভ ও গঙ্গাসাগর নিয়েও কথা বললেন তিনি। বললেন, কুম্ভের ঘটনা দুর্ভাগ্যজনক, কিন্তু কোনোভাবেই তাকে গঙ্গাসাগরের সাথে তুলনা করা চলে না। আসলে গঙ্গাসাগর চলছে তো, গঙ্গাসাগরে একটা ফলস, মানে আমাদের ওদের নাকি লক্ষ লক্ষ লোক হচ্ছে, কিছুই হচ্ছে না। আমাদের দিলীপ দা গিয়ে ওখানে ময়দানে ফুটবল খেলেছে। যাই হোক, ওই যে বললাম না, মিথ্যে কথার জাসু এরা।
তো মহাকুম্ভে 12 বছর 12 সিকিউরিটির জন্য না, খুব দুঃখজনক কিন্তু এইটা নিয়েই সবাই বলছে 12 বছর আগে যখন 12 কোটি মানুষ ওখানে ঢুকেছিল 30টা না 32টা মানুষ মারা গেছিলেন, ওই সেটা নিয়ে তো বলছে না কোনো কথা, সেটা নিয়ে তো বলছে না। যে কোনো মৃত্যুই ভীষণ ভীষণ দুঃখজনক। আমরা অত্যন্ত দুঃখিত এবং ওদের জন্য যা করার যোগী সরকার করছেন, আমাদের প্রধানমন্ত্রীও ওদের পাশে দাঁড়িয়েছেন। কিন্তু ওটা আমি যতদূর জানি যে ওরা ভোরবেলা স্নান করার জন্য ওরা ওইখানে বালির উপর ছিল, ভোরবেলা পুণ্যটা করার জন্যে, এবং তার আগে ওরা স্নান করেছে ভোরবেলা, সেই দিনকে শুভ দিন ছিল। এই যে আমরা তাদের মৃত্যুটা দেখছি, কিন্তু যে ভয়ঙ্কর আবেগটা, এই যে আবেগ, আমি মহাকুম্ভে স্নান করব, আমরা শুনে প্রত্যেকের খুব মানে আমরা চোখের জলে ভাসিয়েছি এই সমস্ত ঘটনায়। কিন্তু ঘটনাটা তো একটা সত্যি যে তারা মারা গেছে, কিন্তু সমস্ত রকম ব্যবস্থা করা হচ্ছে, আমাদের সিকিউরিটির দায়িত্ব বাকিটা করার। কিন্তু আমরা প্রার্থনা করব এরকম ঘটনা যেন আর এই কুম্ভ চলাকালীন যেন না হয়। এই এত ভিড় গঙ্গাসাগরে হয় না, তার বহু কারণ আছে, সেগুলোকে ভালো করে প্রমোট করা হয় না। প্রচুর পয়সা কড়ি আসে পর্যটন থেকে এবং অন্যান্য জায়গা থেকে, কিন্তু সেখানে কি হয় আমি জানি না। সেখানে কিন্তু এত লোক মোটেই হয় না, কারণ এবারে দিলীপ দা মাঠে ফুটবল খেলেছে, এতটা জায়গা ফাঁকা। এখানেই নয়, বাজেট নিয়েও কথা বললেন তিনি। বিজেপি সরকার বরাবর সাধারণ মানুষের কথা ভাবে, তাই এবারের বাজেট পুরোটাই জনসাধারণের জন্যই উৎসর্গ করেছেন মোদিজি। এইরকম একটা বাজেট এর আগে কখনো আমাদের হয়নি, এইরকম একটা সাংঘাতিক বাজেট, মানে যেটা গরিব বড়লোক ব্যবসায়ী সবার জন্য একটা বাজেট, মেয়েদের মানে সব আলাদা করে, মানে আমি কি বলবো, এইরকম একটা বাজেট হয় না। এরকম যে বাড়িতে একের অধিক আর্নিং মেম্বার আছে তাদের তো আরো ভালো, মানে 12 লক্ষ টাকা উপরে কোনো রকম বাজেট নেই, আর কোনো রকম ট্যাক্স নেই। আর শুধু তাই নয়, বহু জায়গায় আপনারা বাজেটের মানে আপনারা তো মিডিয়ার মানুষ, আপনারা ভালো করে বাজেটটা বোঝাবেন মানুষকে। এই অল্প সময়ের মধ্যে আমি সেটা বলতে পারছি না, মানে বলাটা ঠিক নয়, কিন্তু বাজেটটা আপনারা একটু শুনবেন, বাজেটটা কি কাণ্ড হয়েছে। এই বাজেটে একটা সামগ্রিক উন্নয়নের বাজেট, মানে সামগ্রিকভাবে মানুষ ঘুমোতে পারবে সেই রকম একটা বাজেট, সামগ্রিকভাবে ব্যবসায়ীরা ভালো করে ব্যবসা করতে পারবেন সেই রকম একটা বাজেট, গরিব মানুষরা মধ্যমনস্ক মানুষরা তারাও ভালো করে থাকবে এইরকম একটা বাজেট। পাপিয়া দেবীর বিশ্বাস 2026-এর ভোটে এই দুর্নীতিপূর্ণ সরকারকে হারিয়ে বঙ্গ বিজেপি হবে নতুন সরকার। প্রিপারেশন তো চলছে, 2026-এ এই মিথ্যাবাদী সরকারটাকে ফেলতে হবে, এই অত্যাচার শেষ করতে হবে, এই একটাই আমাদের প্রার্থনা।